আর সেই মাদ্রাসা যার মাধ্যমে সে বলেছে এই কথাটা, এটাও যে কোরআন সে মিথ্যা করে বলেছে, এটার প্রমাণও আদালত করে ফেলবে। এই মাদ্রাসাটা কি ওনার না, এই মাদ্রাসাটা তার না, এবং এই মাদ্রাসাটা হচ্ছে একটা আবাসিক মাদ্রাসা, এবং এই মাদ্রাসাতে সে যে একদিন দুদিন থাকতো, কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, কর্তৃপক্ষ বলেছে যে রাসেল মিয়া এখানে আসতো প্রায় মানে একদিন দুদিনের মতো থাকতো। সেখানকার যে একজন আছে সম্ভবত নাম সাইদ আর কিছু একটা, আমি নামটা সঠিক জানি না, তো সেই হুজুর বলেছে যে উনি আসতো, উনি এসে থাকতো, আমি জাস্ট মানে খাতিরে তাকে থাকতে দিতাম। এবং আমার বাসায় বেশ কয়েকবার আমি মিলাদ করিয়েছি, হুজুরেরকে শাড়ি দিয়েছি বা হুজুরকে সম্মানই দিয়েছি, এভাবে করে জিনিসটা। কিন্তু তার ব্যক্তিগত যদি বলেন মাদ্রাসা এতিমখানা, নেভার এন্ড এভার, এটা প্রমাণ করুক কর্তৃপক্ষ। তো না, আমি কিভাবে বলবো, কর্তৃপক্ষ বলছে এটা রাসেল মিয়ার না। আচ্ছা, বসাবো বলছিল যে সে এতিম সেজে থাকতো, আসলে তার বাবা মা সবাই আছে। হ্যাঁ, সে আছে বলেন। আমার বাপ রিকশাওয়ালা, আমার বাপ গার্মেন্টসে চাকরি করে, আমার মা বোন গার্মেন্টসে চাকরি করে। আমি গার্ডস দিয়ে বলবো এটা হচ্ছে আর্টিস্ট, এটা হচ্ছে একটা শিল্পীর ঐতিহ্য, যে আমি এই ফ্যামিলি থেকে এসে আজকে আমি রাসেল মিয়া এখানে আসছি, অথচ সে তার ফ্যামিলি নিম্নবিত্ত বলে বলছে সে এতিম, তার কেউ নাই দুনিয়াতে। এটা কি প্রতারণা না আপনাদের সঙ্গে আমার সঙ্গে? এটা কি সবার সঙ্গে প্রতারণা না? আচ্ছা বর্ষা আপা, আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আমরা জানি বাঙালি নারীরা বিয়ের পরে স্বামী ভক্ত হয়, নারীরা সবকিছু ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। যখনই আপনি জানতে পারলেন যে রাসেল মিয়ার সঙ্গে সুগার মামিদের সম্পর্ক রয়েছে, তখনই কি আপনাদের ঘরে কোনো ঝগড়াঝাটি বা মারামারি হতো কিনা? বিয়ের দুদিন পরে তো প্রথম কলটা তো বিয়ের দুদিন পরেই আসে, এবং সেখান থেকেই তো শুরু, দুদিন পর থেকেই তো মায়ের স্টার। প্রথম থাপ্পড়টা তো বুঝি নাই যেটা কন্টিনিউ চলবে, টু বি কন্টিনিউ, এবং শেষ হলো 19 তারিখে এসে। 19 তারিখে যখন জানতে পারলো যে আমার মানে কনসেপ্ট হওয়ার পসিবিলিটি আছে, পসিবিলিটি শুধু এইটুকু জানতে পারছে, তখনই যে তলপেটে ইচ্ছা মতো লাইট থাইলো এবং সে বের হয়ে গেল, সেটাই তো তার প্রমাণ, এবং ওইটাই শেষ মায়ের। তারপর তো সে অ্যারেস্টই হলো। আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এই মাইক ধরে বিষয় কিংবা একটা কল রেকর্ড, পরে আপনি এটা আসলে আবার উইথড্র করেছিলেন কেন? উইথড্র করাইছে, ওটা তো কোরআন শরীফ ছোঁয়া সেদিনই উইথড্র করাইছে। আচ্ছা, কি ঘটনাটা হয়েছিল একটু বলবেন, কোথায় হয়েছিল এই ঘটনাটা? বাসায় নিচে 65 লাখ টাকা তার সিনেমার জন্য দিতে হবে, এবং শেষে কথা শেষে বলছে 10 লাখ টাকা দিতে হবে, তারও শেষে বলছে আমি এখন হোটেলে আছি, আমার হোটেলের জন্য 3000 টাকা বিকাশ কর। নিশ্চয় আপনারা সেই রেকর্ডটা শুনেছেন, লাগলে আমি সবাইকে দিয়ে দিব। আবার আপনার বাচ্চা জায়ান, তার বয়স একদমই কম, সে তার সামনে কি মারধর করেছে কখনো? আমার জায়ান হচ্ছে অন্য রুমে থাকে, আমার জায়ানের জন্য নানি আছে, বিকজ আমি দেখা যায় লেট নাইট আমার লাইফ থাকে 11:30 আমার স্কিন কেয়ার লাইফ থাকে আমার বেডরুম থেকে, যেটা আমি করি ভ্যানিটির সামনে থেকে। তো যে কারণে আমার বাচ্চাটা সবসময় আমি ওখানেই থাকে, এবং দেখা যায় আমি বাবুকে নিয়ে আসলো সেটা মিড নাইটে নিয়ে আসি, তো বাবুর ঘুমটা হয় 10টা সাড়ে 10টার মধ্যে, তো বাবুর সামনে কখনোই হয় নাই, কিন্তু যারার অ্যাবসেন্সে হয়েছে। কিন্তু যেদিন সে আমার হাতে মানে ছুরি দিয়ে পোস্ট মারে, সেদিন তো আমি চিৎকার দিই, তাৎক্ষণিক আমার হেল্পিং হ্যান্ড সহ আমার বাসায় আমার ছোট মেয়েটা, আমার মেয়েটাকে তো আপনারা দেখেছেন 9 বছর বয়স, সে দৌড়ে আসে, এবং তখন আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, এবং তখন নাকি সে বসে বলে কিছু হয় নাই, তোমার আম্মুর কিছু হয় নাই, হেসে হেসে। তোমার আম্মু দুষ্টুমি করছে, মজা করছে। বাচ্চাদের মেন্টাল হেলথে কি রকম প্রভাব? আমার মেয়ে স্ট্রিক্টলি বলছে আই ফিল ভেরি রিগ্রেট মা, যে আমি তোমাকে বিয়ে করার পারমিশন দিছি, আমি কিন্তু আমার বাচ্চার পারমিশন নিয়েছি, এটা নেওয়া উচিত। আমার মেয়ের 9 বছর, আমি আমার মেয়েকে বলেছি মা আমি কি বিয়ে করতে পারবো, এরকম একটা ইয়ে এসেছে, তুমি কি বলো? আমার মেয়ে বলেছে মা আমি তো পাপার আদর পাইছি, পাপার কাঁধে করে ঘুরছি, আমার ভাইটা তো পায়নি, করো। এবং আমার মেয়ে মনে হয় 2-1টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা বর্ষা আপা, শেষ করছেন,